কথায় আছে যে বুদ্ধি বাদাম খেলে নয়, বরং হোঁচট খেলেই আসে। কিন্তু আমাদের সমাজের পরিহাস হলো এই যে আমরা সামনের জনের সামাজিক মর্যাদা বা প্রতিপত্তি দেখেই তার বুদ্ধির আন্দাজ করি। যদি কেউ স্যুটবুট পরা থাকে, তবে তার মিথ্যে কেউ সত্য বলে মনে হয়। আর কেউ যদি ছিঁড়ে যাওয়া পুরনো পোশাকে থাকে, তবে তার সত্যিকেও আমাদের কাছে আজে বাজে কথা বলে মনে হয়। এই গল্পটি সেই বিভ্রম ভাঙার। দুপুর 2টো বাজছিল এবং সূর্য যেন আগুন বর্ষণ করছিল। শহরের উপকণ্ঠে হাইওয়েতে নিস্তব্ধতা বিরাজ করছিল। সেই নিস্তব্ধতা চিরে একটি চকচকে কালো এসইউভি পূর্ণ গতিতে ছুটছিল। গাড়ির ভেতরে এসির শীতলতা এবং স্টিরিওতে মৃদু সঙ্গীত বাজছিল। ড্রাইভিং সিটে বসেছিলেন বিশাল খান্না, শহরের নামি দামি বিল্ডার, যার কাছে সময়ের মূল্য টাকার চেয়েও বেশি। বিশাল আজ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন। তাকে একটি বিশাল জমির ডিল ফাইনাল করার জন্য অন্য শহরে পৌঁছতে হবে। শহরের টোল প্লাজা পার হতেই হঠাৎ তার বিলাসবহুল গাড়িটি একটি ঝাঁকুনি খেল। বিশাল অ্যাক্সেলারেটর চাপলেন, কিন্তু গাড়ির গতি বাড়ার বদলে কমতে শুরু করল। ইঞ্জিন থেকে অদ্ভুত গুঙানির শব্দ এলো এবং দেখতে দেখতে লাখ টাকার সেই মেশিন রাস্তার ধারে একটি প্রাণহীন লোহার স্তূপের মতো থেমে গেল। বিশাল বিরক্ত হয়ে স্টিয়ারিং হুইলে জোরে আঘাত করলেন। ধিক্কার, এখনই এটাকে খারাপ হতে হলো। বিড়বিড় করতে করতে তিনি গাড়িটি আবার স্টার্ট করার চেষ্টা করলেন, কিন্তু ইঞ্জিন কোনো সাড়া দিল না। বাইরে প্রচণ্ড গরম। অনিচ্ছা সত্ত্বেও বিশালকে এসির শীতলতা ছেড়ে বাইরে বেরোতে হলো। বোনেট খুলে তিনি দেখলেন, কিন্তু ইঞ্জিনের ব্যাপারে তার বিন্দুমাত্র জ্ঞান ছিল না। ধোয়ার কুণ্ডুলি তার মুখে লাগায় তার রাগ সপ্তদশ আকাশে উঠে গেল। তখনই পাশের একটি মেঠো পথ থেকে সাইকেলের ঘণ্টার শব্দ এলো। বিশাল ঘুরে দেখলে বিশাল ফোন থেকে চোখ সরিয়ে ছেলেটির দিকে তাকিয়ে ধমক দিলেন, এই ছেলে, নিজের কাজ কর, এখানে জ্ঞান দিস না। আমি জানি আমার গাড়ির কি হয়েছে। ছেলেটি হাসল, যেন বিশালের বোকামি দেখে তার হাসি পাচ্ছে। সে নিজের পকেট থেকে একটি নোংরা কাপড় বের করে কপালের ঘাম মুছতে মুছতে বলল, সাহেব, রাগ করবেন না, আমি শুধু এটাই বলছি যে আপনার গাড়িতে পেট্রোল নেই, জল আছে। বিশালের মেজাজ চড়ে গেল। তোর কি মাথা খারাপ? এই 10 কিমি পেছনে রিলায়েন্স পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্ক লোড করেছি। এটা কোনো লক্কর ঝক্কর গাড়ি নয়, বিদেশি মেশিন। তুই এর সম্বন্ধে কি জানিস? চল, ভাগ এখান থেকে। ছেলেটি হার মানল না। সে গাড়ির ফিউয়েল ট্যাঙ্কের কাছে গেল এবং ঢাকনার দিকে ইশারা করে বলল, সাহেব, মেশিন বিদেশি, কিন্তু পেট্রোল ভরার লোকটা তো দেশি ছিল, তাই না? বিশ্বাস না হলে শুকে দেখুন না, ধোঁয়ায় পেট্রোলের নয়, বরং বাষ্পের গন্ধ আসছে। বিশালের মনে হলো ছেলেটি টাকা চাওয়ার জন্য গল্প বানাচ্ছে। কিন্তু তখনই তার ফোনে যোগাযোগ হলো। তিনি তার বিশ্বস্ত মেকানিক আনোয়ারকে ফোন করলেন, যে কাকতালীয়ভাবে ওই হাইওয়েতেই কয়েক কিলোমিটার পেছনে অন্য একটি গাড়ি সারাই করছিল। আনোয়ার জানাল সে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। বিশাল ছেলেটির দিকে একটি অবজ্ঞার দৃষ্টি দিয়ে বললেন, তুই এখানেই দাঁড়া, আমার মেকানিক আসছে। যদি তোর কথা মিথ্যে হয়, তবে পুলিশ ডেকে তোকে জেলে পাঠাবো, যে তুই রাস্তাঘাটে মানুষকে বিরক্ত করিস। ছেলেটি ভয় পেল না। সে রাস্তার ধারে নিজের সাইকেলের কাছে বসে পড়ল এবং বলল, ঠিক আছে সাহেব, ডাকুন আপনার মেকানিককে। সত্য তো সত্যই থাকবে, চাই তাকে কোনো অশিক্ষিত বলুক বা কোনো ইঞ্জিনিয়ার। প্রায় 15 মিনিট কেটে গেছে। গরম আর ভ্যাপসা ভূমিতে বিশাল খান্নার নাজেহাল অবস্থা। তার দামি স্যুট এখন ঘামে শরীরের সঙ্গে লেপ্টে গেছে। তিনি বারবার নিজের হাতের ঘড়ি দেখছিলেন। অন্যদিকে ওই ছেলেটি রাস্তার ধারের মাইল ফলকের উপর খুব আরামে বসেছিল। তার মুখে না ছিল গরমের কোনো চিহ্ন, না বিশালের প্রতিপত্তির কোনো ভয়। সে নিজের সাইকেলের চাকা ঘুরিয়ে চেইন তুলছিল, যেন দুনিয়ার সমস্ত দৌড়ঝাঁপের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বিশালের কাছে ছেলেটির এই উদাসীনতা খচখচ করছিল। নিজের বিরক্তি মেটানো ছেলেটি কাজ করতে করতেই জবাব দিল, সাহেব, স্কুলে তো যাই, কিন্তু আজ রবিবার। আর আড্ডার কথা যদি বলেন, তবে পেট ভরানোর জন্য হাত কালো করতেই হয়। সবার কাছে তো আপনার মতো এসি গাড়ি থাকে না। তার উত্তর এতটাই গোছানো ছিল যে বিশালের আর কিচ্ছু বলার থাকল না। তখনই দূর থেকে একটি মোটরসাইকেলের শব্দ এলো। বিশালের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। আনোয়ার এসে গেছে। আনোয়ার শহরের পুরনো এবং দক্ষ মেকানিক। বিশালের সব গাড়ি দেখাশোনা সেই করে। আনোয়ার বাইক থামিয়ে দ্রুত হেলমেট খুলে বিশালের কাছে এলো। মাফ করবেন সাহেব, একটু ট্রাফিক ছিল। কি হলো নতুন গাড়িটার? বিশাল রেগে হাত নাড়িয়ে বললেন, জানি না আনোয়ার, ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে আর স্টার্ট হচ্ছে না। আর এই ছেলেটা বলছে পেট্রোলে জল আছে। আনোয়ার হেসে বলল, আরে সাহেব, ও তো বাচ্চা, যা মুখে আসে বলছে। আপনি শান্ত হন, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি।
আনোয়ার নিজের টুল বক্স খুলল এবং মন দিয়ে কাজে লেগে পড়ল। সে ব্যাটারি চেক করল, স্পার্ক প্লাগের তার নাড়ালো, ফিউজ বক্স দেখল। সবকিছুই ঠিক মনে হচ্ছিল। সে ড্রাইভারের সিটে বসে স্টার্ট দিল, কিন্তু ইঞ্জিন ঘর ঘর শব্দ করে থেমে গেল। আনোয়ারের কপালে ঘাম জমল। সে আবার চেষ্টা করল, কিন্তু ফল একই। এত দামি আর নতুন গাড়িতে এত দ্রুত খারাপ হওয়া তার বোঝার বাইরে ছিল। সে দ্বিধায় পড়ে বনেটের ভেতরে উকি দিয়ে বিড়বিড় করল, আশ্চর্যের ব্যাপার, কারেন্ট তো ঠিক আসছে, কম্প্রেসারও ঠিক আছে। তখনই সেই ছেলেটি, যে এতক্ষণ চুপচাপ তামাশা দেখছিল, ধীরে ধীরে আনোয়ারের পেছনে এসে দাঁড়াল। চাচা, ছেলেটি আনোয়ারকে উদ্দেশ্য করে বলল, ফুয়েল পাইপটা খুলে দেখুন একবার, ইনজেক্টর পর্যন্ত তেল নয়, জল পৌঁছাচ্ছে। আনোয়ার বিরক্ত হয়ে পেছনে টাকালো। তুই আমাকে কাজ শেখাবি? যা, নিজের কাজ কর। কিন্তু বিশাল আর অপেক্ষা করতে পারছিলেন না। তিনি আনোয়ারের উপর চিৎকার করে বললেন, আনোয়ার, ও যা বলছে একবার চেক করো, আমার দেরি হয়ে যাচ্ছে। যদিও ভুল হয় তবে আমি একে দেখে নেব, কিন্তু এখন চেক করো। আনোয়ার অনিচ্ছা সত্ত্বেও ফুয়েল লাইনের পাইপ খুলল এবং একটি খালি প্লাস্টিকের বোতলে কিছুটা তরল বের করল। বোতলে তরল আসতেই আনোয়ার এবং বিশাল দুজনেরই চোখ চড়ক গাছ হয়ে গেল। বোতলের নিচে পরিষ্কার জল ভাসছে, আর ওপরে সামান্য একটু পেট্রোল। আনোয়ারের হাত থেকে রেঞ্জটি নিচে পড়ে গেল। সে তোতলামি করে বিশালের দিকে তাকিয়ে বলল, সাহেব, এই ছেলেটি তো ঠিক বলছিল, পেট্রোল পাম্পের লোকেরা বড় জালিয়াতি করেছে আপনার সাথে, পুরো ট্যাঙ্ক জলে ভরা। বিশাল স্তব্ধ হয়ে গেলেন। তার দামি স্যুট, বিদেশি গাড়ি, প্রতিপত্তি সবকিছু সেই মুহূর্তে ওই ছোট্ট ছেলেটির সত্যের সামনে বামন হয়ে গেল। তিনি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে ছেলেটির দিকে তাকালেন। ছেলেটি এখনও ওখানেই দাঁড়িয়েছিল। তার মুখে কোনো জয়ের হাসি ছিল না, ছিল শুধু এক শান্ত স্থিরতা। বিশালের নিজের ভুল উপলব্ধি হল, কিন্তু তার অহংকার তখনও পুরোপুরি ভাঙেনি। তিনি বিশালকে জিজ্ঞেস করলেন, তাহলে এখন এটা ঠিক হবে কি করে? আমার মিটিংয়ে পৌঁছানো খুব জরুরি। আনোয়ার মাথা চুলকে বলল, সাহেব, পুরো ট্যাঙ্ক খালি করতে হবে, ফুয়েল লাইন পরিষ্কার করতে হবে, তারপর নতুন পেট্রোল ভরতে হবে। এতে কমপক্ষে ৩-৪ ঘন্টা সময় লাগবে। আর এখানে রাস্তায় এসব করা কঠিন, গাড়ি গ্যারেজ পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। ৩-৪ ঘন্টা! বিশাল চিৎকার করে উঠলেন, আমার কোটির টাকার ক্ষতি হয়ে যাবে। তখনই সেই ছেলেটি নিজের পকেট থেকে একটি পুরনো জীর্ণ ভিজিটিং কার্ড বের করে বিশালের দিকে বাড়িয়ে দিল। সাহেব, ছেলেটি নম্রভাবে বলল, আমার বাপুর গ্যারেজ কাছেই, বস্তির ওপারে। আপনি চাইলে আমরা ১ ঘন্টার মধ্যে গাড়ি চালু করে দিতে পারি। আমাদের কাছে দেশি জুগাড় আছে, টেনে নিয়ে যাওয়ার দরকার পড়বে না। বিশালের কাছে এখন আর কোনো পথ ছিল না। তার আভিজাত্য এখন বাধ্যবাধকতায় পরিণত হয়েছে। ঘড়ির কাঁটা দ্রুত দৌড়াচ্ছিল এবং প্রতিটা মুহূর্ত তাকে লাখ টাকার লোকসানের দিকে ঠেলে দিচ্ছিল। তিনি আনোয়ারের দিকে তাকালেন। আনোয়ারও অসহায়ভাবে কাঁধ ঝাঁকালো। ঠিক আছে, বিশাল দাঁত চেপে বললেন, নিয়ে চলো, কিন্তু মনে রেখো, যদি ১ ঘন্টায় কাজ না হয় বা আমার গাড়িতে একটি আঁচড়ও লাগে, তবে আমি তোমাদের ওই গ্যারেজ চিরকালের জন্য বন্ধ করে দেব। ছেলেটি হেসে মাথা নাড়ল, যেন সে ধমকিতে অভ্যস্ত। সাহেব, ইজ্জতের সওয়াল, আপনি চিন্তা করবেন না। গাড়িটিকে ধাক্কা মেরে এবং ওই ছেলেটির বলা কাঁচা রাস্তায় ধীরে ধীরে পাশের বস্তিতে নিয়ে যাওয়া হলো। এই বস্তিটি ছিল শহরের চাকচিক্যের ঠিক পেছনে লুকিয়ে থাকা একটি কালো ছায়ার মতো। সরু গলি, নর্দমার ভ্যাপসা দুর্গন্ধ, ভাঙা চালা আর খালি পায়ে দৌড়ে বেড়ানো বাচ্চা। বিশাল তার নাকে রুমাল চাপা দিলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে নিজের কোটি টাকার ডিল ছেড়ে তিনি এই ধুলো আর নোংরার মধ্যে দাঁড়িয়ে আছেন। তার চকচকে এসইউভি এখানে যেন অন্য গ্রহের যানবাহন মনে হচ্ছিল। ছেলেটি তাদের একটি ছোট টিনের শেগের সামনে নিয়ে গেল, যার চারপাশে পুরনো টায়ার আর লোহার ভাঙাচড়া জিনিসের স্তূপ জমেছিল। বাইরে আনোয়ার এগিয়ে গিয়ে লোকটিকে সাহায্য করল। হ্যাঁ রাঘব ভাই, সাহেব বিপদে পড়েছেন, তোমারই স্মরণে এসছেন, শোরুমে নিয়ে যাওয়ার সময় নেই। বিশাল একটি ভাঙা প্লাস্টিকের চেয়ারে, যেটিকে মানব নিজের শার্ট দিয়ে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছিল, খুব সংকোচের সঙ্গে বসলেন। তিনি দেখলেন ওই প্রতিবন্ধী লোকটি, যাকে ছেলেটি বাপু বলছে, নিজের জায়গায় বসেই নির্দেশ দিতে শুরু করেছেন। মানব, ওই নীল ড্রামের পেছনের সাকশন পাম্পটা বের কর আর পুরনো ওয়াশিং মেশিনের মোটরের জুগাড়টা লাগা। আনোয়ার ভাই, আপনি শুধু নলটার মুখটা ধরে থাকুন, বাকিটা আমার বাঘ সামলে নেবে। রাঘবের গলায় কোনো অসহায় ভিখারির আরতি ছিল না, ছিল একজন ওস্তাদের দাপট। ছেলেটি, যার নাম মানব, বিদ্যুতের গতিতে কাজ করছিল। তার ছোট ছোট হাত মেশিনের সঙ্গে এমনভাবে খেলছিল যেন কোনো শিশু খেলনা নিয়ে খেলছে।
সে মিনিটের মধ্যে একটি দেশি জুগাড় তৈরি করে ফেলল, একটি পুরনো মোটর আর কিছু প্লাস্টিকের নল। বিশাল এসব দেখছিলেন, কিন্তু তার মনে তখনও সন্দেহ ছিল। তার মনে হচ্ছিল এই ভাঙাচোরা জিনিসগুলো দিয়ে তার অত্যাধুনিক গাড়ি আরও বরবাদ হয়ে যাবে। তিনি চেয়ার থেকে উঠে রেগে বললেন, এ ভাই, এসব কি তমাশা? ওয়াশিং মেশিনের মোটর দিয়ে আমার এসইউভি ঠিক করবে? মাথা খারাপ তোমাদের? মানব কাজ থামিয়ে বিশালের দিকে তাকালো। তার চোখে জল ছিল, কিন্তু গলা ছিল শক্ত। সাহেব, এটা তামাশা নয়, আমাদের রুজিরুটি। আর যে জুগাড় দেখে আপনি হাসছেন, এটা আমার বাপু বানিয়েছে। যখন বাপুর দুটো পা ঠিক ছিল, তখন শহরের বড় বড় শোরুমের ইঞ্জিনিয়াররা ওনার কাছে পরামর্শ নিতে আসত। একটি দুর্ঘটনা ওনার পা কেড়ে নিয়েছে সাহেব, ওনার হুনর বা দক্ষতা নয়। রাঘব তার ছেলেকে শান্ত থাকার ইশারা করল এবং বিশালের দিকে তাকিয়ে নম্রভাবে বলল, সাহেব, আপনি স্যুট বুট পরা মানুষ, আপনার শোরুমের চাকচিক্যের উপর ভরসা। ওয়াশিং মেশিনের মোটরের সাথে লাগানো পাতলা প্লাস্টিকের নল দিয়ে জ্বালানি ট্যাঙ্কের নোংরা জল আর ভেজাল পেট্রোল দ্রুত বেরিয়ে এসে ড্রামে জমা হতে লাগল। বিশাল খান্না অবাক হয়ে দেখছিলেন। যে কাজের জন্য মেকানিক আনোয়ার ঘণ্টার পর ঘণ্টা সময় আর ওয়ার্কশপের বড় বড় মেশিনের কথা বলেছিল, সেই কাজটাই এই ছোট ছেলেটি একটা ভাঙাচোরা শেডের নিচে পড়ে থাকা আবর্জনা দিয়ে অনায়াসেই করে ফেলল। বাইরে গরম বেড়েই চলছিল এবং টিনের চালটা আগুনের মতো তপ্ত হয়ে উঠেছিল। তৃষ্ণায় বিশালের গলা শুকিয়ে আসছিল। তিনি গাড়ির ভেতরে রাখা ঠান্ডা জলের বোতলের কথা ভাবছিলেন, কিন্তু গাড়ির ওয়্যারিং খোলা থাকায় তিনি ভেতরে যেতে পারছিলেন না। তৃষ্ণায় অস্থির হয়ে তিনি বারবার উসখুস করছিলেন। মানব এক মনে পাইপ ধরে থাকলেও আর চোখে বিশালের অস্থিরতা বুঝে ফেলল। সে তার বাবাকে ইশারা করল। রাঘব তার খাটের পাশে রাখা একটি মাটির কলসির দিকে ইঙ্গিত করল। মানব দৌড়ে গিয়ে একটি স্টিলের লোটা ভর্তি জল নিয়ে এলো। সে খুব বিনয়ের সাথে বিশালের সামনে লোটাটি বাড়িয়ে দিল। সাহেব, জলটা বিসলারি লয়, কিন্তু মাটির কলসির, ফ্রিজের চেয়েও বেশি ঠান্ডা আর মিষ্টি। বিশাল প্রথমে লোটাটার দিকে তাকালেন। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তার মনে কিছুটা দ্বিধা ছিল। তিনি সবসময় সিল করা বোতলের জলই পান করেন, কিন্তু তৃষ্ণা এতটাই প্রবল ছিল যে তিনি সব নিয়ম শিখিয়ে তুললেন। তিনি লোটা নিয়ে এক নিঃশ্বাসে জলটুকু পান করলেন। মাটির সোদা গন্ধ আর জলের শীতলতা তাকে ভেতর থেকে তৃপ্ত করে দিল। হয়তো বহু বছর পর সাধারণ জলে তিনি এত স্বাদ পেলেন। শুক্রিয়া, বিশালের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো। রাঘব খাট থেকে সব দেখছিলেন। তিনি মৃদুস্বরে বললেন, সাহেব, এই ছেলেটা মানব, ওর নাম এমনিই রাখা হয়নি। ওর মধ্যে মনুষ্যত্ব কানায় কানায় ভরা। পড়াশোনাতেও ও সেরা। অঙ্কের সমাধান ও এমনভাবে করে যেন কোনো মেকানিক স্ক্রু খুলছে। বিশাল লোটাটা মানবের হাতে ফেরত দিয়ে রাঘবের দিকে তাকালেন। তাহলে ও কেন এখানে গ্রিজ আর কালির মধ্যে নিজের ছোটবেলাটা নষ্ট করছে? রাঘবের চোখে গভীর যন্ত্রণা ফুটে উঠল। তিনি তার কাটা পায়ের দিকে তাকিয়ে একটি ম্লান হাসি দিয়ে বললেন, সাহেব, অভাব মানুষকে দিয়ে এমন সব কাজ করায় যা সে কখনো স্বপ্নেও ভাবেনি। 2 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় আমার পা চলে যায়। ঘরের জমানো সব টাকা চিকিৎসায় ব্যয় হয়ে গেল। গ্যারেজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তখন এই ছোট্ট কাঁধটা সংসারের বোঝা তুলে নিল। স্কুল থেকে দৌড়ে আসে আর এখানে আমার হাত পা হয়ে কাজ করে, যাতে বাড়ির উনুন জ্বলে। ওর স্বপ্ন হলো ইঞ্জিনিয়ার হওয়ার, যাতে এমন গাড়ি বানাতে পারে যা কখনো খারাপ হবে না। বিশাল স্তব্ধ হয়ে গেলেন। তিনি যে ছেলেটিকে বখাটে আর জোচ্চোর ভাবছিলেন, সে আসলে একজন দায়িত্বশীল ছেলে এবং একজন মেধাবী ছাত্র। বিশালের বলা আগের কটু কথাগুলো এখন তাকে তীরের মতো বিঁধতে লাগল। হঠাৎ মোটরের আওয়াজ বদলে গেল। মানব চট করে সুইচ বন্ধ করে চিৎকার করে উঠল, বাপু, ট্যাঙ্ক খালি হয়ে গেছে, সব জল বেরিয়ে গেছে। আনোয়ার খুশিতে লাফিয়ে উঠল। মানতে হবে ওস্তাদ, রাঘব ভাই, তোমার ছেলে তো কামাল করে দিয়েছে। বিশাল স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এসির ঠান্ডা হাওয়া আবার তার মুখে লাগতে শুরু করল, কিন্তু এবার তিনি শীতলতা এসি থেকে নয়, বরং বিপদ কাটার সেই মানসিক প্রশান্তি থেকে পাচ্ছিলেন। তিনি গাড়ি থেকে নামলেন। এবার পাওনা মেটানোর পালা। বিশাল তার পকেট থেকে দামি চামড়ার মানি ব্যাগ বের করলেন। সেখানে 500 আর 2000 টাকার নোটের থোকা ছিল। তিনি ভাবলেন, এই গরিব মানুষগুলো তার এত বড় উপকার করেছে, আজ এদের খুশি করে দেবেন। তার কাছে কয়েক হাজার টাকা কোনো ব্যাপার না, কিন্তু এদের জন্য এটা হয়তো কয়েক মাসের আয় হতে পারে। তিনি মানিব্যাগ খুলে এক বিজয়ী হাসির সাথে জিজ্ঞেস করলেন,
বলো কত টাকা হলো, আর লজ্জা পেও না, যা চাই চাও, আজ আমি খুব খুশি। রাঘব খাট থেকেই হাত জোড় করে বললেন, সাহেব, মেহনতের 200 টাকা আর যে জুগাড় লাগানো হলো তার 100 টাকা, মোট 300 টাকা দিয়ে দিন। বিশালের হাত নোটের থোঁকার উপর থমকে গেল। তার মনে হলো তিনি ভুল শুনেছেন। মাত্র 300 টাকা? তুমি মজা করছো? আমি তোমাকে বলেছিলাম আমার কোটি টাকার কাজ আটকে আছে, তুমি আমার মান বাঁচিয়েছ। বিশাল না গুনেই 4-5 হাজার টাকা বের করে মানবের দিকে বাড়িয়ে দিলেন। এটা রাখো, 300 টাকা তোমাদের ফি, আর বাকিটা আমার পক্ষ থেকে ইনাম। এটা দিয়ে নিজের পড়াশোনার জিনিস কিনবে বা ভালো কিছু খাবে। মানব সেই চকচকে নোটগুলোর দিকে তাকালো। তার চোখে এক মুহূর্তের জন্য সেই উজ্জ্বলতা এলো যা যে কোনো শিশুর চোখে আসতে পারে। কিন্তু তারপর সে তার বাপুর দিকে তাকালো। রাঘব না মাথা নাড়ল, না কোনো ইশারা করল, শুধু স্থির দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইল। বাবা আর ছেলের মধ্যে এক নীরব কথোপকথন হয়ে গেল, যা মানব তার গ্রিজমাখা হাত পেছনে টেনে নিল। সে অত্যন্ত বিনয়ের সাথে বলল, মাফ করবেন সাহেব, কিন্তু আমি এই টাকা নিতে পারবো না। বাপু বলেন, মেহনতের চেয়ে 1 টাকাও বেশি পেলে তা হারাম হয়, আর কম পেলে তা ধার হয়ে থাকে। আপনি আমাদের শুধু এই 300 টাকাই দিন। বিশাল আকাশ থেকে পড়লেন। তার মনে হলো কেউ যেন তার গালে চড় কষিয়েছে। যে টাকাকে তিনি নিজের শক্তি ভাবতেন, আজ এই ভাঙা গ্যারেজে সেই টাকা সামান্য এক টুকরো কাগজ মনে হচ্ছিল। বাবা, এটা হারামের টাকা নয়, বিশাল বোঝানোর চেষ্টা করলেন। এটা আমার খুশি, আমি তোমায় দিচ্ছি। তুমি তো চেয়ে নিচ্ছ না, রাখো, কাজে আসবে। তখনই রাঘব গম্ভীর স্বরে বললেন, সাহেব, টাকা তো আসা যাওয়ার জিনিস, আজ আছে কাল নেই। কিন্তু আজ যদি এই বাচ্চাটার খয়রাত নেওয়ার অভ্যাস হয়ে যায়, তবে কাল থেকেও মেহনত করা ছেড়ে দেবে। ওর ক্ষুধা পেটে সাহেব, স্বভাবে নয়, আর আমি চাই না ওর স্বভাবে কোনো ক্ষুধা জন্মাক। বিশালের হাতের নোটগুলো কাঁপতে লাগল। তিনি বুঝতে পারলেন তিনি এমন এক দরবারে দাঁড়িয়ে আছেন যেখানে বড়লোকই ব্যাংক ব্যালেন্স দিয়ে নয়, বরং চরিত্র দিয়ে মাপা হয়। আর এই দাড়িপাল্লায় তিনি আজ গরিব, এবং ওই প্রতিবন্ধী মেকানিক ও তার ছোট ছেলেটি প্রকৃত ধনী। তিনি নিঃশব্দে 300 টাকা বের করে মানবের হাতে দিলেন। মানব টাকাটা কপালে ঠেকিয়ে পকেটে রাখল। বিশাল গাড়িতে বসলেন। এসি চলছিল, কিন্তু তার মনের ভেতর এক অদ্ভুত তোলপাড় শুরু হয়েছিল। তিনি গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন বটে, কিন্তু রিয়ার ভিউ মিরারে ততক্ষণ ওই গ্যারেজটার দিকে তাকিয়ে রইলেন যতক্ষণ না সেটা ধুলোর কুণ্ডলিতে মিলিয়ে গেল। সারা পথ বিশালের মন মিটিংয়ের চেয়ে মানবের কথাগুলোতেই বেশি ছিল। অসুখ পেটে আছে, মাথায় নয়, ইঞ্জিনিয়ার হতে চায়। রাঘবের কথাগুলো তার কানে বাজছিল। তিনি তার ডিল ফাইনাল করলেন, লাভও করলেন। কিন্তু আজ সেই লাভে তিনি আগের মতো আনন্দ পাচ্ছিলেন না। তার বারবার মনে হচ্ছিল ওই গ্যারেজে তার কিছু একটা ধার থেকে গেছে। সন্ধ্যের সময় বাড়ি ফেরার পথে বিশাল আবার ওই বস্তির দিকে গাড়ি ঘোরালেন। এবার তিনি গাড়ি সারাতে নয়, নিজের বিবেককে সারাতে যাচ্ছিলেন। সূর্য ডুবে গেছে, আর বস্তিতে অন্ধকার ঘনিয়ে আসছিল। কোথাও কোথাও জ্বলা হলুদ বাল্ব আর কেরোসিন তেলের বাতি সেই অন্ধকারকে তাড়ানোর ব্যর্থ চেষ্টা করছিল। বিশালের গাড়ি যখন আবার সেই কাঁচা রাস্তায় হিল্লোল তুলে রাঘব অটোওয়ার্কসের সামনে থামল, তখন সেখানে নিস্তব্ধতা, গ্যারেজের শাটার অর্ধেক নামানো। বিশাল গাড়ি থেকে নামলেন। তিনি দেখলেন যে গ্যারেজের বাইরে থাকা বিদ্যুতের খুঁটির হলুদ আলয় মশার পোকার কামড় উপেক্ষা করে মানব একটি ছেঁড়া মাদুরে বসে গভীর মনোযোগ দিয়ে অঙ্কের সমাধান করছে। তার কাছে সেই পুরনো খাতাটি ছিল, যাতে গ্রিজের দাগ লেগেছিল। গাড়ির হেডলাইটের আলো পড়তেই মানব চোখের ওপর হাত রাখল এবং অবাক হয়ে বলল, সাহেব, আপনি আবার? সে ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ভেতর থেকে রাঘবের আওয়াজ এলো, কেরে মানব, গাড়ি কি আবার খারাপ হলো? রাঘব ক্রাচে ভর দিয়ে বাইরে এলেন। বিশালকে দেখে তার মুখে উদ্বেগের রেখা ফুটে উঠল। কি হয়েছে সাহেব? আমাদের কাজে কি কোনো ত্রুটি ছিল? বিশাল হেসে মাথা নাড়লেন। না রাঘব ভাই, তোমাদের কাজে কোনো ত্রুটি ছিল না। ত্রুটি ছিল আমার চিন্তাভাবনায়, যা ঠিক করতে আমি ফিরে এসেছি। রাঘব আর মানব একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। বিশাল এগিয়ে গিয়ে সেই প্লাস্টিকের ভাঙা চেয়ারটিতে বসলেন, যেটিতে দুপুরে বসেছিলেন। কিন্তু এবার বসার ঢঙ্গে অহংকার ছিল না, ছিল আপনত্ব। রাঘব ভাই, বিশাল গাম্ভীর্যের সাথে বললেন, দুপুরে তুমি বলেছিলে মেহনতের চেয়ে বেশি টাকা পেলে সেটা হারাম, আর কম পেলে ধার। আমি সেই ধারটা শোধ করতে এসেছি। রাঘব হাত জোর করে বললেন, সাহেব, আপনি তো পুরো টাকাই দিয়েছিলেন, কোনো ধার তো বাকি নেই। বিশাল কোটের পকেট থেকে একটি খাম বের করে মানবের বইয়ের ওপর রাখলেন। এটা টাকা নয়, এটা একটা দায়িত্ব। আমি শহরের সবথেকে ভালো ইঞ্জিনিয়ারিং কোচিং ইনস্টিটিউটের ডিরেক্টরের সাথে কথা বলেছি।
এগুলো মানবের অ্যাডমিশনের কাগজপত্র। ওর স্কুলের ফিজ, কোচিং আর বইপত্রের সব খরচ আজ থেকে আমার দায়িত্ব। পুরো গ্যারেজে নিস্তব্ধতা নেমে এলো। মানবের চোখ বিশাল রাঘবের হাত নিজের হাতে তুলে নিলেন। তার কণ্ঠে এক মমতা ছিল। রাঘব ভাই, এটাকে দয়া ভেব না। আমি একজন ব্যবসায়ী, আর ব্যবসায়ী কখনো লোকসানের সওদা করে না। আজ আমি এই ছেলেটির চোখে সেই স্বপ্ন দেখেছি যা বহু বছর আগে আমি নিজের মধ্যে দেখেছিলাম। এটা দয়া নয়, এটা আমার ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিনিয়োগ। বিশাল মানবের দিকে তাকিয়ে বললেন, বাবা, এটা কোনো খয়রাত নয়, এটা একটা ঋণ। যেদিন তুমি বড় ইঞ্জিনিয়ার হবে সেদিন আমার এই টাকা সুদে আসলে ফেরত দিও। ততদিন পর্যন্ত তুমি কি আমাকে তোমার স্বপ্নের অংশীদার করবে না? রাঘবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। যে আত্মসম্মান তাকে কখনো নুয়ে পড়তে দেয়নি, আজ এক অজানা মানুষের ভালোবাসার কাছে তা গলে গেল। তিনি ছেলের দিকে তাকালেন। মানবের চোখে আশার আলো জ্বলছিল। সেই স্বপ্ন যা তাকে প্রতি রাতে ঘুমাতে দিত না, আজ বাস্তব হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। রাঘব ধীরে ধীরে মাথা নাড়লেন। ঠিক আছে সাহেব, যদি এটা ঋণ হয় তবে আমার ছেলে তা অবশ্যই শোধ করবে। আমি ওকে এমন ইঞ্জিনিয়ার বানাবো যে ও আপনার সব প্রত্যাশা পূরণ করবে। মানব দৌড়ে এসে বিশালের পা ছুল। বিশাল তাকে তুলে জড়িয়ে ধরলেন। সেই দামি স্যুটে লেগে থাকা গ্রিজের দাগ আজ বিশালের কাছে কোনো মেডেলের চেয়ে কম মনে হচ্ছিল না। সময়ের চাকা ঘুরতে লাগল এবং দেখতে দেখতে 12 বছর কেটে গেল। আজ নতুন দিল্লির সবথেকে বড় বিজ্ঞান ভবনে তিল ধারণের জায়গা নেই। দেশ বিদেশের মিডিয়া আর বড় বড় শিল্পপতিরা সেখানে উপস্থিত। উপলক্ষ ছিল দেশের সবথেকে বৈপ্লবিক হাইব্রিড ইঞ্জিন প্রযুক্তির উদ্বোধন, যা একজন তরুণ ভারতীয় ইঞ্জিনিয়ার পেটেন্ট করেছেন। স্টেজে আলো জ্বলে উঠল এবং একজন 24 বছরের যুবক, যাকে গাঢ় নীল রঙের স্যুটে অত্যন্ত প্রভাবশালী লাগছিল, পোডিয়ামে এলো। ইয়ার কি বয়? মানব। তার চোখে আজও সেই গভীরতা আছে, কিন্তু এখন তাতে দারিদ্র্যের ছাপ নেই, বরং সফলতার আত্মবিশ্বাস আছে। সে মাইক হাতে নিয়ে হলের হাজার হাজার মানুষের উদ্দেশ্যে বলল, বন্ধুরা, আজ আপনারা যে ইঞ্জিনের প্রশংসা করছেন তার ভিত্তি কোনো আইআইটির ক্লাসরুমে নয়, বরং একটি ভাঙা ব্যারেজে তৈরি হয়েছিল। আর সেই ভিত্তিকে আগলে রাখা দেবদূত আজ আমাদের মাঝে উপস্থিত আছেন। মানব সামনের ভিআইপি সারির দিকে ইশারা করল। মিস্টার বিশাল খান্না, প্লিজ স্টেজে আসুন। বিশাল, যার চুল এখন পুরোপুরি সাদা হয়ে গেছে এবং যিনি এখন লাঠির সাহায্যে হাঁটেন, ধীরে ধীরে স্টেজে উঠলেন। তার মুখে এক গর্বিত হাসি ছিল। মানব সবার সামনে নিচু হয়ে তার পা ছুঁল এবং পকেট থেকে একটি চেক বের করে তার হাতে দিল। পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। মানব রুদ্ধ কণ্ঠে বলল, স্যার, আজ থেকে 12 বছর আগে আপনি আমার উপর যে ইনভেস্টমেন্ট করেছিলেন, এটা তার আসল এবং 12 বছরের সুদ। পাই পাই করে সব হিসেব করা আছে। আজ আপনার ঋণ শোধ হল। বিশাল কাঁপা কাঁপা হাতে সেই চেকটি দেখলেন। সেটা এক বিরাট অঙ্কের টাকা ছিল, কিন্তু পরের মুহূর্তেই তিনি মাইক হাতে নিলেন এবং যা বললেন তা সবার চোখ ভিজিয়ে দিল। বাবা মানব, বিশালের আওয়াজ গমগম করে উঠল, ঋণ তো টাকার হয়, আর সেটা তুমি শোধ করে দিয়েছ, কিন্তু সেদিন ওই গ্যারেজে তুমি আমাকে যে মনুষ্যত্বে। বিশাল চেকটি মানবের পকেটে ফেরত দিয়ে দিলেন এবং তাকে বুকে জড়িয়ে ধরলেন। পুরো হল করতালিতে ফেটে পড়ল। স্টেজের এক কোণে হুইলচেয়ারে বসে থাকা বৃদ্ধ রাঘবের ঝাপসা চোখ দিয়ে কান্নার ধারা বয়ে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করলেন। তার জুগাড় আজ বিশ্বের সবথেকে আধুনিক প্রযুক্তিতে পরিণত হয়েছে, আর তার ছেলে এমন এক মানুষ হয়েছে যে সম্পদের সামনে নিজের সংস্কারকে কখনো বিক্রি করেনি। সত্যি বলা হয়েছে, জীবনের গাড়ি পেট্রোল বা ডিজেলে নয়, বরং বিশ্বাস আর সততার জ্বালানিতে চলে। যখন আমরা অন্য কারোর নিভে যাওয়া প্রদীপে তেল ঢালি, তখন আলো শুধু তার ঘরে নয়, বরং আমাদের নিজেদের মুখেও ফুটে ওঠে। কর্মের চাকা ঘুরে ফিরে আসবেই, কখনো সাজা হয়ে, আবার কখনো আশীর্বাদ হয়ে।